এবারে স্টার্ট করছি আমরা, সেটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস। দেখো ভি একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ, এস হচ্ছে তার একটা ফাইনাইট সেট ধরে নাও। এস এর মধ্যে কে কে রয়েছে? ফর অ্যান এক্সাম্পল, আমি ছোট এক্সাম্পল দিয়ে বোঝাই যাবে। মনে করো তিনটে এলিমেন্ট রয়েছে, আলফা 1, আলফা 2, আলফা 3। এস কিন্তু শুধু সাবসেট অফ ভি, এস সাবস্পেস বলছি না, এস কে আমি শুধু বলছি কি সাবসেট অফ ভি। এবারে তোমার হাতে পুরো ফিল্ডটা রয়েছে, ফিল্ড মানে যেখানে সেট অফ অল রিয়েল নাম্বার রয়েছে। তুমি কি করছো? তোমার ইচ্ছে মতো রিয়েল নাম্বার কালেক্ট করছো। আমার ইচ্ছে হলো আমি তিনটে রিয়েল নাম্বার চয়েস করলাম, C1, C2, C3, যা ইচ্ছে। তুমি 2, 2, 2 নিতে পারো, 2, 3, 4 নিতে পারো, 5, -8, 6 নিতে পারো, 0, 1, 1 নিতে পারো, এনিথিং। তুমি C1, C2, C3 আরবিট্রারি চয়েস করবে। চয়েস করার পর সেটা দিয়ে মাল্টিপ্লাই করছি, C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস C3 আলফা 3। এই যে ক্যালকুলেশনটা যদি আমরা করি, আমরা আবার একটা ভেক্টর পাবো। তার মানে কার এলিমেন্ট পাবো? না ভি এর এলিমেন্ট পাবো। তাহলে আমি কাকে কাকে চেঞ্জ করছি? C1, C2, C3 এগুলোকে চয়েস করে যাচ্ছি, এগুলোকে চেঞ্জ করে যাচ্ছি পরপর। তুমি C1, C2, C3 যা ইচ্ছা তাই নাও, তুমি একে একে ক্যালকুলেশন করো, তুমি করলে ডিফারেন্ট ডিফারেন্ট ভেক্টর গুলো পাচ্ছ। তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ভেক্টর গুলো পাচ্ছি, সে আমি মনে করো একটা ভেক্টর পেলাম বিটা, তাহলে বিটাকে কি বলবো? না বিটা ইজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ আলফা 1, আলফা 2, আলফা 3, বা বিটা ইজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ এস। ক্লিয়ার? আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, মনে করো ভি হচ্ছে গিয়ে কে? না আর কিউ, মানে সেট অফ অল পয়েন্টস ইন আ 3 ডাইমেনশনাল স্পেস। 3 ডাইমেনশনাল স্পেসের পয়েন্ট গুলো কিরকম দেখতে হয়? না কোঅর্ডিনেট x y z such that x y z belongs to r, এটা হচ্ছে ভি। এবার ভি এর থেকে আমি মনে করো তিনটে এলিমেন্ট নিয়ে এস তৈরি করছি, 1, 2, 0, 0, -2, 1, তিনটে দুটো হোয়াটএভার তোমার ইচ্ছে, আমি দুটো এলিমেন্ট নিয়ে তৈরি করলাম। তাহলে এটাকে ধরে নাও আলফা 1, এটা হচ্ছে আলফা 2। এবার C1, C2 তুমি নিজে চয়েস করবে। আমার ইচ্ছে হলে আমি নিচ্ছি C1 = 1, C2 = -2। তাহলে 1 ইনটু -2 ইনটু ক্যালকুলেট করলে কত আসছে? 1, 0, 2, 4, 4 + 2 করলে 6, 0 - 2 করলে -2। ব্যাপারটা এরকম। তাহলে এটা হয়ে গেল আমার C1 আলফা 1 প্লাস C2 আলফা 2। এবার আমার ইচ্ছে হলে C1 টা নিচ্ছি 5, C2 টা নিচ্ছি -3। নিলে কত হবে? না 5 ইনটু -3 ইনটু ক্যালকুলেট করলে কত আসছে? 5 ইনটু 1, আচ্ছা আমি একটু করে দেখাচ্ছি, দেখে নাও ক্যালকুলেশনটা। 5 দিয়ে মাল্টিপ্লাই করব, 5, 10, 0, 0, 6, -3, 5 + 0, 5, 10 + 6, 16, 0, -3। তাহলে দেখো আর একটা ভেক্টর আছে। তার মানে আমি চেঞ্জ কাকে আগে করছি দুবার। দেখো C1, C2 1, -2, C1, C2 5, -3। তুমি সেমও নিতে পারো, 6, 6 চলতে পারে, বা একটা 1 একটা 0 চলতে পারে, বা এটাকে 0 এটাকে 1, যা ইচ্ছা তোমার খুশি। তুমি তোমার ইচ্ছে মতো C1, C2 এগুলো নিতে পারবে, মানে রিয়েল নাম্বার গুলো চয়েস করবে। চয়েস করে এরকম ভাবে একটা কম্বিনেশন তৈরি করবে। কম্বিনেশন করলেই তুমি নতুন নতুন ভেক্টর পাচ্ছ। তাহলে এই ক্ষেত্রে 1, 6, -2 এর ভেক্টরটা আসলো, এটাকে আমরা কি বলবো? না ইট ইজ লিনিয়ার কম্বিনেশন অফ দিস এন্ড দিস, বা লিনিয়ার কম্বিনেশন অফ এস। একই কথা, এই ভেক্টরটাই কি বলবো? দ্যাট দিস ইজ লিনিয়ার কম্বিনেশন অফ এস। তাহলে এবারে আমি ডেফিনেশনটা একটু ইলাবোরেটলি লিখছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? না এস হচ্ছে গিয়ে কি না একটা ফাইনাইট সেট অফ ভি, যেখানে ভি অবশ্যই ভেক্টর স্পেস ওভার এফ। এস এর মধ্যে কে রয়েছে? না আলফা 1, আলফা 2, আলফা 3 ডট ডট আলফা n। তাহলে তুমি আরেকটা সেট তৈরি করছো, বা কোনটা নাম্বার তৈরি করছো, কোনটা ভেক্টর তৈরি করছো, C1 আলফা 1
করে কত পাচ্ছ না বিটা একটা ভেক্টর পাচ্ছ তাহলে বিটাকে কি আমরা কি বলবো না বিটা ইজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ এস সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ লিনিয়ার কম্বিনেশন ক্লিয়ার তো এটাকে যদি ডেফিনেশন আকারে বলি তাহলে আমরা কি বলবো না এস is a finite set. S contains alpha 1, alpha 2, alpha n. Let beta belongs to V. Beta V element. If we can express beta as C1 alpha 1 plus C2 alpha 2 dot the Cn alpha n, where C1, C2, Cn, that is all n number of constants are all real number, then beta is said to be linear combination of S. So this is the definition of linear combination. এখানে অনেক সময় যেটা দেয় আর কি কিছু ছোট ছোট প্রশ্ন থাকে আমি একটু অঙ্ক দিয়ে আলোচনা করি আর আলফা ইকুয়াল টু 435 লেখো আলফা ইকুয়াল টু 435 বিটা ইকুয়াল টু 013 gamma equal to 211 তবে এক্সামে মানে টেস্ট করে দেখো তুমি alpha is linear combination of beta and gamma এই অঙ্কটা মনে করো দিল তাহলে আমরা স্টার্ট করব কিভাবে let alpha equal to c1 beta plus c2 gamma আলফাটা কত ছিল বিটা কত ছিল গামা কত ছিল তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি ক্যালকুলেট করি c1 into 0 plus 2c2 c1 into 1 plus c2 into 1 তার মানে c1 plus c2 3c1 plus c2 লেফট হ্যান্ড সাইডে আছে 435 তাহলে কম্পোনেন্ট ওয়াইজ যদি তুমি কম্পেয়ার করো তাহলে 2c2 equal to 4 c1 plus c2 equal to 3 3c1 plus c2 equal to 5 তাহলে এখান থেকে পাচ্ছি c2 equal to 2 c2 এর ভ্যালু যদি 2 এখানে বসিয়ে দাও তাহলে c1 টা আসবে কত 1 এবার দেখো এই দুটো ভ্যালু এটাকে স্যাটিসফাই করছে কিনা থার্ড ইকুয়েশনটা দেখো 3 plus 2 5 তাহলে ইকুয়েশনস আর কনসিস্টেন্ট ঠিক আছে therefore alpha can be expressed as linear combination of beta and gamma তাহলে বিটা আর গামা তাহলে আমরা কিভাবে আলফাকে এক্সপ্রেস করব c1 যেটা অলরেডি পেয়ে গেছি কত 1 into c2 কত পেয়েছি 2 into 2 1 1 তাহলে এক্সপ্রেস করা যাচ্ছে লিনিয়ার কম্বিনেশন হিসেবে কাকে না আলফাকে as a linear combination of beta and gamma তো যেটা বললাম সলভ করে তুমি সবসময় c1 c2 পাবে যে দুটো ইকুয়েশন কে ইউটিলাইজ করে তুমি c1 c2 বার করেছো সেই ভ্যালুটা থার্ড ইকুয়েশনটা বসিয়ে দেখবে যে থার্ড ইকুয়েশনকে স্যাটিসফাই করছে যদি করে তাহলে লেখা যাবে আর যদি না করে তাহলে লেখা যাবে না এক্ষেত্রে ক্লিয়ার তো এই টাইপের কিন্তু প্রবলেম থাকতে পারে লিনিয়ার কম্বিনেশন দিয়ে এবারে এসো এস এর মধ্যে আমি সাপোজ তিনটে এলিমেন্ট লিখেছি 2 0 0 3 0 0 3 এস টা সাবসেট অফ আর কিউ এবারে এই তিনটে ভেক্টর দিয়ে যত ভেক্টর তৈরি করা যায় কারণ তোমার হাতে পুরো সেট অফ অল রিয়েল নাম্বার দেওয়া আছে তুমি এটাকে 1 দিয়ে গুণ করলে এটাকে 2 দিয়ে গুণ করলে এটাকে 3 দিয়ে গুণ করে যোগ করলে তাহলে একটা ভেক্টর পাবে আবার চেঞ্জ করতে যে এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করব এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করব এটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করব করে অ্যাড করব তাহলে আরেকটা ভেক্টর পাবে তো এরকম ভাবে তুমি রিয়েল নাম্বারগুলো চেঞ্জ করতে থাকবে তুমি একের পর এক ভেক্টর পাবে
তো এইভাবে যত ভেক্টর পাচ্ছ সবকটা ভেক্টরকে তুমি আরেকটা সেটে রাখছো, সেই সেটটাকে আমরা নাম দিচ্ছি কি L of S, that is linear span of S. The linear span of S এই ক্ষেত্রে কি হবে না C1 into C2 into plus C3 into where C1 C2 C3 belongs to R. তাহলে C1 C2 C3 চেঞ্জ করে যাচ্ছ, তুমি একের পর এক ভেক্টর L of S এর মধ্যে পাচ্ছ। সবথেকে আগে দেখো আমি চয়েস করছি C1 টা 1 নিলাম, C2 টা 0 নিলাম, C3 টাও 0 নিলাম। তাহলে 0 আর 0, তাহলে C1 টা 1 আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি, প্লাস 0 ইনটু 0 ইনটু ফাইনালি কত আসছে, এই এলিমেন্টটা চলে আসলো। তাহলে এই এলিমেন্টটা কার মধ্যে রয়েছে L of S। সিমিলারলি C1 টা 0 নাও, C2 টা 1 নাও, C3 টা 0 নাও, তাহলে দেখবে এই এলিমেন্টটা পাচ্ছ। তাহলে এটাও কোথায় চলে আসলো L of S। C1 টা 0 নাও, C2 টা 0 নাও, C3 টা 1 নাও, তাহলে দেখবে ক্যালকুলেট করলে থার্ড এলিমেন্টটা চলে আসছে। তাহলে থার্ড এলিমেন্টটাও কোথায় চলে আসছে L of S। তাহলে S সেটের তিনটে এলিমেন্টই L of S এ থাকছে। তার মানে আমরা এটা পাচ্ছি এখান থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, S is the subset of L of S হবে সব সময়, অলওয়েজ S টা কার সাবসেট হবে L of S এর সাবসেট। তাহলে যদি ছবিটা একটু ভাবো, যদি আমি কনস্ট্রাক্ট করি, এটা V এর মধ্যে ছিল S এর মধ্যে এই তিনটে এলিমেন্ট ছিল। L of S এ তো আর তিনটে এলিমেন্ট নেই, L of S এ কতগুলো এলিমেন্ট আছে না, তুমি C1 C2 C3 তো একের পর এক চেঞ্জ করে করে নিতে পারো, তার মানে হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট রয়েছে। তাহলে L of S হচ্ছে এতটা জায়গা, মানে পুরোটা। ফর এন এক্সাম্পল দিস ইজ ইওর L of S, ক্লিয়ার? তাহলে L of S টাকে আমরা কি বলছি লিনিয়ার স্প্যান অফ S। আমরা দেখব এরপরে L of S টা কি হয়ে যাচ্ছে না, L of S টা সাবস্পেস হয়ে যাচ্ছে। কার সাবস্পেস হয়ে যাচ্ছে না V এর সাবস্পেস। পরে এর নেক্সট এর পরের মানে আমাদের আলোচনায় দেখতে পাবো যে আমরা দেখাবো L of S টা কি হয়ে যাবে না সাবস্পেস অফ V। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখো আমরা স্টার্ট করছি, এটা লিনিয়ার স্প্যান অবধি আমরা পড়লাম। এবার আমরা যেটা দেখাবো সেটা একটু বলছি। V একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড অফ F, S হচ্ছে একটা ফাইনাইট সেট। তো আমরা লিনিয়ার স্প্যান LS পেয়েছি, LS টা পুরো S টাকে কন্টেইন করে রয়েছে, আমরা যেটা অলরেডি দেখে নিয়েছি। S is the subset of L of S, এটা আমরা আগের আলোচনাতেই দেখে নিয়েছি। এবারে আমরা যেটা দেখাবো L of S মানে লিনিয়ার স্প্যান অফ S যেটা রয়েছে সেটা কি না একটা সাবস্পেস ফর্ম করছে। সব থেকে আগে কার সাবস্পেস না, অবশ্যই সাবস্পেস অফ V। এই পুরোটা ছিল আমাদের L of S। তাহলে L of S টাকে দেখাতে হবে সাবস্পেস অফ V। শুধু সাবস্পেসই নয়, L of S টা কাকে কন্টেইন করে রয়েছে, S কে কন্টেইন করে রয়েছে। আমরা দেখব S কে কন্টেইন করে থাকবে এরকম যে কোনো সাবস্পেস তুমি যদি নাও, তাদের মধ্যে যতগুলো সাবস্পেস রয়েছে যেটা কিনা S কে কন্টেইন করে রয়েছে, ওই সমস্ত সাবস্পেস গুলোর মধ্যে সবথেকে ছোট সাবস্পেসটাই হচ্ছে গিয়ে L of S। এই দুটো দেখব। তাহলে সবথেকে আগে আমি দেখব L of S টা কি না সাবস্পেস ফর্ম করছে। তাহলে আমি S ইকুয়াল টু ধরে নিচ্ছি কত না থিওরির জন্য, এবার আমি ধরে নিচ্ছি আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n নাম্বার অফ ভেক্টরস। তাহলে L of S কত বলবো আমরা না, L of S হচ্ছে C1 alpha 1 plus C2 alpha 2 dot dot দিয়ে plus Cn alpha n such that C1 C2 dot dot Cn belongs to F। এটা ছিল আমাদের L of S এর ডেফিনিশন। বারবার বলছি কারা চেঞ্জ হচ্ছে C1 C2 Cn, কনস্ট্যান্ট গুলো তুমি একের পর এক চেঞ্জ করে যাচ্ছ, তুমি ডিফারেন্ট ভেক্টর পেয়ে যাচ্ছ L of S এর মধ্যে। আলফা 1 আলফা 2 আলফা n কিন্তু ফিক্স থাকছে, চেঞ্জ হচ্ছে কি না কনস্ট্যান্ট। তাহলে সবথেকে আগে আমরা এটা দেখবো যে L of S টা কি না নন এমটি। তো নন এমটি দেখানোর নিয়মটা কি না, তুমি C1 ইকুয়াল টু C2 ডট ডট দিয়ে ইকুয়াল টু Cn ইকুয়াল টু 0 ধরে নাও।
তার মানে 0 ইনটু আলফা 1 প্লাস 0 ইনটু আলফা 2 ডট ডট দিয়ে প্লাস 0 ইনটু আলফা n। আমরা আগের দিনের আলোচনায় দেখিয়েছিলাম এগুলো সবকটাই কি হয়, নাল ভেক্টর। তাহলে নাল ভেক্টর প্লাস নাল ভেক্টর করতে করতে আলটিমেটলি পাবো কতটা, নাল ভেক্টর। তাহলে নাল ভেক্টর কোথায় চলে আসলো, L of S। তাহলে L of S টা কি বলতে পারি, তাহলে L of S ইজ দ্য নন এম্পটি সাবসেট অফ P। দেখিয়ে দিলাম। এবারে আমরা L of S থেকে আরবিটারি দুটো এলিমেন্ট ধরব। ফর এন এক্সাম্পল আমি ধরছি এক্ষেত্রে ধরলাম না বিটা এন্ড গামা। লেট বিটা কমা গামা belongs to L of S। লিখে দেবেন বিটা এন্ড গামা আর আরবিটারি। তাহলে বিটা ভেক্টর কত নেওয়া উচিত, না আমি কনস্ট্যান্ট গুলো চেঞ্জ করে দিচ্ছি। d1 আলফা 1 d2 আলফা 2 করতে করতে dn আলফা n, যেখানে di belongs to f। গামা নিচ্ছে কত, না p1 আলফা 1 প্লাস p2 আলফা 2 ডট ডট দিয়ে প্লাস pn আলফা n। আবার একই কথা বলছি, চেঞ্জ হচ্ছে কারা দেখো, কনস্ট্যান্ট গুলো, কিন্তু আলফা 1 আলফা 2 আলফা n এটাতেও ছিল এটাতেও আছে। তাহলে pi belongs to f। এবারে তুমি যদি বিটা প্লাস গামা করো তাহলে কি বলতে পারবো, d1 প্লাস p1 আলফা 1 d2 প্লাস p2 আলফা 2 ডট ডট দিয়ে প্লাস dn প্লাস pn আলফা n। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখো এগুলো সবকটাই কি ফিল্ডের মেম্বার। d1 di belongs to f, pi belongs to f, তাহলে di প্লাস pi belongs to f। তাহলে এরা সবাই হয়ে গেল কি ফিল্ডের মেম্বার। তাহলে বিটা প্লাস গামাকে কার লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাচ্ছে, আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n, এদের লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাচ্ছে। তাহলে বিটা প্লাস গামাটা কোথায় চলে যাচ্ছে, না বিটা প্লাস গামা belongs to L of S চলে গেল। কারণ যে কোনো ভেক্টরকে আর S সেটের লিনিয়ার কম্বিনেশন করে লিখতে পারলেই সেটা L of S এ চলে যাচ্ছে। তাহলে ফার্স্ট প্রপার্টিটা আমরা দেখিয়ে দিলাম যে বিটা আর গামা যদি তোমার S এ থাকে এটা কি ইমপ্লাই করবে, না বিটা প্লাস গামা belongs to S। এবার যথারীতি তুমি আবার একটা k নাম্বার নেবে। তাহলে let k belongs to f। তাহলে k ইনটু বিটা যদি আমরা বার করি তাহলে k ইনটু বিটাকে আমরা ধরেছিলাম হচ্ছে দেখো d1 দিয়ে, তাহলে d1 আলফা 1 প্লাস d2 আলফা 2 করতে করতে প্লাস dn আলফা n। তাহলে এটা কি হবে, k d1 আলফা প্লাস k d2 আলফা প্লাস k dn আলফা n। আচ্ছা এটা আলফা 1 এটা আলফা 2 ডট আলফা n। এটা কোত্থেকে পাচ্ছি আমরা, না ভেক্টর স্পেসের প্রপার্টি। দেখবে তোমরা 7 নম্বর বা 8 নম্বর কোন একটা প্রপার্টি, ভেক্টর স্পেসের যে 10 খানা প্রপার্টি আছে তার মধ্যে। এবার এটাকে আমরা আবার ভেক্টর স্পেসের প্রপার্টি অ্যাপ্লাই করলাম। k d1 একসঙ্গে রাখছি আলফা 1, k d2 একসঙ্গে রাখলাম আলফা 2, k dn একসঙ্গে রাখলাম আলফা। তাহলে k টাও f এর মেম্বার, d1 d2 dn এরাও সবাই f এর মেম্বার। তাহলে k di belongs to f। তাহলে এই সবকটা এলিমেন্ট কার মেম্বার হয়ে গেল, না f এর মেম্বার হয়ে গেল। তাহলে k বিটা কার মধ্যে চলে যাচ্ছে, না k বিটা belongs to L of S। কেন, কারণ আলটিমেটলি দেখো k বিটা কিভাবে লেখা যাচ্ছে, লিনিয়ার কম্বিনেশন অফ আলফা 1 আলফা 2 আলফা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, না k belongs to f, বিটা belongs to L of S, implying k beta belongs to L of S। তাহলে এটাকে আমরা b করে দিচ্ছি, আগেরটাকে a করে দেব না। তাহলে from a and b we can conclude that L of S টা কি হয়ে গেল, না বেসিক্যালি সাবস্পেস অফ p। তাহলে লিনিয়ার স্প্যান যেটা হচ্ছে S সেটের লিনিয়ার স্প্যান যেটা S টা যখন ফাইনাইট সেট থাকছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি L of S টা কি, না সাবস্পেস অফ p। এবারে আমরা এটা দেখাবো L of S তো অলরেডি দেখিয়ে দিয়েছি S সেটকে কন্টেইন করে আছে। L of S টাই হচ্ছে স্মলেস্ট সাবস্পেস অফ V that contains S। তাহলে এটা দেখানোর নিয়ম আমি একটু আগে যেটা বলেছি যে S কে কন্টেইন করে থাকে যে কোনো একটা আরবিটারি সাবস্পেসের কথা ভাবো। তাহলে P মনে করো একটা আরবিটারি সাবস্পেস অফ V
যে কিনা পি এস কে কন্টেন্ট করে রয়েছে, তার মানে কি এস ইজ দ্য সাবসেট অফ পি। আমি যদি দেখাতে পারি এল অফ এস টা কি না পি এর সাবসেট, তাহলে কাজ হয়ে গেল। তাহলে এল অফ এস টা কি পি এর সাবসেট দেখাতে গেলে যে কোনো একটা এলিমেন্ট নিয়েছিলাম, যেমন বিটা, বিটা বিলংস টু এল অফ এস। তাহলে বিটাকে আমরা কিভাবে লিখেছিলাম না d1 আলফা 1 d2 আলফা 2 ডট ডট দিয়ে আলফা নিয়েছিলাম, এইভাবে এক্সপ্রেস করা গেছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি di belongs to f আর alpha I belongs to v, তো বেটার হয় alpha I belongs to s। s টা কার সাবসেট ছিল না s টা কি এর মধ্যে রয়েছে, তাহলে বেসিক আমরা বলতে পারি এখানে therefore alpha I belongs to p। তাহলে di টা কার মধ্যে ছিল f এর মধ্যে, আলফা I টা কার মধ্যে আছে p এর মধ্যে, তার মানে d1 d2 dn এগুলো সব f এর মেম্বার, আলফা 1 আলফা 2 আলফা n এটা p এর মেম্বার, কিন্তু একটা সাবস্পেস। তাহলে d1 যদি f এ থাকে, আলফা 1 যদি p তে থাকে, এটা কি ইমপ্লাই করবে d1 আলফা 1 belongs to p, d2 যদি f এ থাকে, আলফা 2 যদি p তে থাকে, p তে একটা সাবস্পেস, সেই জন্য d2 আলফা 2 কোথায় থাকবে p তে। সিমিলারলি যদি বলে থাকি dn যদি f এ থাকে, আলফা n যদি p তে থাকে, তাহলে dn আলফা n কোথায় থাকবে belongs to p। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে এদের সাম মানে d1 আলফা 1, কারণ এটাও p এটাও p সবকটা p তে রয়েছে, কারণ p টা সাবস্পেস। তো সাবস্পেস হলে যদি আজকে আলফা 1 আলফা 2 আলফা n যদি p তে থাকে, তাহলে এদের সামটাও কোথায় থাকবে p তে থাকবে, সাবস্পেসের প্রপার্টি। তাহলে d1 আলফা 1 প্লাস d2 আলফা 2 ডট ডট দিয়ে প্লাস dn আলফা n belongs to p। এই পুরোটাই মানে কত ছিল বিটা, তাহলে বিটা belongs to p। তাহলে বিটাটা l অফ s এ ধরেছিলাম, কোথায় পাচ্ছি p তে আছে, তাহলে বিটা belongs to l of s imply বিটা belongs to p। তার মানে আমরা দেখতে পাচ্ছি l of s টা কি হয়ে গেল না সাবসেট অফ p। তাহলে l of s টা কি না লিনিয়ার স্প্যান অফ s যেটা আছে সেটাকে আমরা বলবো না that is the smallest subspace of v which contains s। Clear? Thank you. এবারে দেখো আমরা আরেকটা থিওরাম একটু আলোচনা করছি, that is s and t be two non-empty finite subset of a vector space v over the field f। v over f, s আর t দুটোই v এর সাবসেট, কিরকম না s is the subset of t, তাহলে s টা ছোট, t টা পুরোটা হচ্ছে t তোমার। তাহলে given কি না s is the subset of t, এটা বলে দিয়েছি this is given। তোমায় কি প্রুফ করতে হবে না l of s is the subset of l of t, এইটা তোমাকে দেখাতে হবে। তাহলে বেটার হয় আমি s টাকে ধরে নিচ্ছি, s এর মধ্যে কে কে রয়েছে না আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n। তাহলে l of s থেকে যে কোনো একটা এলিমেন্ট নিই, লেট বিটা belongs to l of s, বিটা হচ্ছে আরবিটারি, তাহলে বিটাটাকে লিনিয়ার কম্বিনেশন অফ s লেখা যায়। তাহলে কি লিখছি আমরা বিটা ইকুয়াল টু c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 ডট ডট দিয়ে প্লাস cn আলফা n, যেখানে ci belongs to f লিখলাম। আমাকে দেখাতে হবে কি l of s টা সাবসেট অফ l of t। আচ্ছা এবার দেখো আলফা 1 কার মধ্যে ছিল s এর মধ্যে, s টা কার সাবসেট সাবসেট অফ t, therefore আলফা 1 টা কার মধ্যে চলে গেল t এর মধ্যে। একই রকম ভাবে আলফা 2 s এর মধ্যে ছিল, s টা কি t এর সাবসেট, therefore আলফা 2 belongs to t। এইভাবে যদি এগোতে থাকি আলফা n belongs to s is the subset of t, therefore alpha n belongs to t।
বেসিক্যালি আলফা 1 আলফা 2 আলফা n এরা সবাই টি এর এলিমেন্ট। তাহলে এরা যদি টি এর এলিমেন্ট হয় তাহলে c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 ডট দিয়ে প্লাস cn আলফা n, এটা বেসিক্যালি কি, এটা বলতে পারি লিনিয়ার কম্বিনেশন অফ দ্য এলিমেন্ট অফ টি। তাহলে লিনিয়ার কম্বিনেশন অফ দ্য এলিমেন্ট অফ টি এটা কোথায় থাকা উচিত, এলটি তে থাকা উচিত, দ্যাট মাস্ট বিলংস টু এলটি। তাহলে এটা মানেই কোনটা ছিল, দ্যাট ইজ বিটা, therefore beta belongs to lt। তাহলে আমরা কি দেখতে পারলাম, beta belongs to ls imply beta belongs to lt, therefore l of s subset of l of t। ক্লিয়ার? তাহলে আমরা লিনিয়ার স্প্যান নিয়ে মোটামুটি কিছু থিওরামস আলোচনা করলাম, বাকি থিওরাম গুলো তোমরা একটু বইয়ের সঙ্গে কনসাল্ট করো, আশা করছি বুঝতে পারবে। এবারে আমরা একটু নতুন টপিকসে ঢুকছি, সেটাকে কি বলছি না, এটাকে বলা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এন্ড লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এই টপিকসটা আমরা এবার একটু আলোচনা করব, যে ডিপেন্ডেন্ট সেট কাকে বলছি বা ইন্ডিপেন্ডেন্ট সেট কাকে বলছি। আমি একটা বা দুটো ভেক্টর দিয়ে বোঝাই। সাপোজ এস একটা সেট, এর মধ্যে আমি লিখেছি 1 1 1 2 2 2 3 3 3 লিখেছি তিনটে। এবার তাকিয়ে দেখো, আপাতত আমি দুটো এলিমেন্ট দিয়ে একটু আলোচনা করি, 1 1 1 2 2। আমি দেখতে পাচ্ছি 1 1 1, এটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হয়ে যাচ্ছে, 2 2 2। আচ্ছা, সব থেকে আগে আমার যেটা বলা উচিত ছিল না, ভি হচ্ছে তোমার আর কিউব, মানে ভি এর মধ্যে কারা রয়েছে, the set of all points in a three-dimensional space over the field of real number, মানে যেখানে f যেটাকে বলছিলাম, f টা বেসিক্যালি field of real number। তাহলে r কিউবটাকে ভেক্টর স্পেস হয়েছে কোন দুটো অপারেশনাল রেসপেক্টে, না দুটো এলিমেন্ট নিলাম x1 y1 z1 x2 y2 z2, কোথা থেকে, না v এর থেকে। তাহলে ভেক্টর অ্যাডিশন কিরকম হবে, এই অপারেশনটা আর স্কেলার মাল্টিপ্লিকেশন, দ্যাট ইজ সি একটা এলিমেন্ট রিয়েল নাম্বার, এফ থেকে নিচ্ছি, দ্যাট ইজ আমরা পুরো চ্যাপ্টার জুড়ে ম্যাক্সিমাম কিন্তু এটা নিয়েই পড়বো। এটা হচ্ছে আর কিউবের এলিমেন্ট, আর কিউব মানে এখানে সবকটা কোঅর্ডিনেট গুলো রয়েছে, x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3 করে সমস্ত কোঅর্ডিনেট গুলো রয়েছে। আর এফ এর মধ্যে কি রয়েছে, না পুরো সেট অফ অল রিয়েল নাম্বার। তাহলে দেখা যাচ্ছে এই ভেক্টর অ্যাডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন, এই দুটো অপারেশনের রেসপেক্টে আর কিউব কি ফর্ম করে রয়েছে, না ভেক্টর স্পেস ফর্ম করে রয়েছে। এবারে আমরা আর কিউব থেকে একটা আরবিট্রারি সাবসেট নিয়েছি, যার মধ্যে মনে করো এই দুটো এলিমেন্ট রয়েছে 1 1 1 2 2 2। একটা জিনিস লক্ষ্য করো, 1 1 1 যেটা রয়েছে এটাকে আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, যেটা অ্যাকচুয়ালি বলছিলাম, তাহলে কত পাচ্ছি, 2 2 2। বা 2 2 2 যেটা রয়েছে সেটাকে যদি আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি, 1 1 1। তার মানে একটা ভেক্টর যদি আমার জানা থাকে, ওটাকে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে আমি আরেকটা ভেক্টর পেয়ে যাচ্ছি। বা দেখো, এটা দুটোর ক্ষেত্রেই ফলো করছে, কিন্তু যে একটা ভেক্টর জানা আছে, ওটাকে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা আরেকটা ভেক্টর পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তখন আমরা বলবো এই দুটো ভেক্টর কি, না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, যে একজন জানা থাকলে আরেকজনকে আমরা বার করতে পারছি, কি হবে, না একটা মাল্টিপ্লাই দিয়ে মাল্টিপ্লাই করে কোন একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি। তো এটা কিন্তু অ্যাকচুয়াল ডেফিনিশন নয়, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। তাহলে এক্ষেত্রে এটা হয়ে গেল, এরা কি হয়ে গেল, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, যে একজন জানা থাকলে আর একজনকে বার করতে গেলে কি করতে হচ্ছে, না একটা কি দিয়ে মাল্টিপ্লাই করে দাও। এবার আরেকটা সেট কনসিডার করো, এটার থেকে নিচ্ছি টি, আর কিউবের সাবসেট। টি এর মধ্যে কি রয়েছে, না 1 0 0 0 5 0। এইবার চেষ্টা করে দেখো তো, যে 1 0 0 যে এটাকে কোন একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে, 1 হোক 2 হোক -5 -1/2 ফ্র্যাকশন রেশনাল ইরেশনাল এনি কাইন্ড অফ নাম্বার, এটাকে কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করে তুমি এটা পাচ্ছ কিনা, দেখবে পসিবল না।
বা উল্টোটাও সত্যি যে এটাকে কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে তুমি এটা পাচ্ছ, দেখবে পসিবল হচ্ছে না। তার মানে এই ক্ষেত্রে কি একটা ভেক্টর জানা থাকলে ওটাকে কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা আরেকটা ভেক্টর পাচ্ছি না, তখন এই ক্ষেত্রে এই দুটো ভেক্টরকে আমরা কি বলছি না, এদেরকে আমরা বলছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, মানে একজন অপরজনের উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, তো এটা ছিল, এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম যে যখন একটা ভেক্টরকে কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করলে আরেকটা ভেক্টর পেয়ে যাচ্ছ, তখন তারা হচ্ছে ডিপেন্ডেন্ট। আর এই ক্ষেত্রে কি একটা ভেক্টরকে কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করলে আরেকটা ভেক্টর পাচ্ছি না, সেই জন্য এদেরকে বলছি ইন্ডিপেন্ডেন্ট। এটাকেই একটু আলাদা ফরম্যাটে আমরা চিন্তা করি, সেম জিনিস কিভাবে চিন্তা করছি, যেটা তোমাদের বইতে দিয়েছে, যেটা অ্যাকচুয়াল ডেফিনিশন। একটু দেখো, এটার কথা বলছি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তো একদিকে যদি নিয়ে আসি 1 into 2 2 2 minus 2 into equal to কত হবে, দেখো 2 2 2 into 1 minus 2 into 1 1 1 equal to 0 0 0। এই 1টাকে আমরা ধরছি c1, এটাকে আমরা ধরছি আলফা 1, এটাকে প্লাস করে দিলাম, মাইনাসটা ভেতরে নিচে চলে গেল, তাহলে প্লাস এই মাইনাস 2টাকে আমি ধরে নিচ্ছি c2 আর এটাকে ধরে নিচ্ছি আলফা 2 ইকুয়াল টু নাল ভেক্টর থিটা। তাহলে c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 ইকুয়াল টু নাল ভেক্টর। পরে আমরা একটা রিলেশন তৈরি করলাম। এবার এই রিলেশনটা তৈরি করার পরে আমি c1 আর c2 এর দিকে তাকাবো, c1 আর c2 দুটোর দিকে তাকাবো। যদি দুজনের মধ্যে অন্ততপক্ষে একজন নন জিরো থাকে, তাহলেই ভেক্টরটাকে কি বলা হচ্ছে না, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে কি বললাম না, আমার হাতে একটা রিলেশন দিয়ে দিয়েছে, এটাকে ধরে নিচ্ছি আলফা 2 আলফা 1, দেখো ঠিক আছে, এস একটা রিলেশন দেওয়া আছে, এস একটা সেট দেওয়া আছে, তুমি একটা রিলেশন তৈরি করো। কেমন রিলেশন না, c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 ইকুয়াল টু নাল ভেক্টর, করে একটা রিলেশন তৈরি করলাম। যে c1 ইনটু আলফা 1 টা কত ছিল, c2 ইনটু আলফা 1 টা কত ছিল, তৈরি করলাম। তাহলে এখান থেকে আমরা c1 c2 দিয়ে ইকুয়েশন পাবো, দুটো বা তিনটে। দেখবো সলভ করে c1 c2 যে ভ্যালুটা আসছে সেটা থার্ড ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে কিনা। তাহলে এই ক্ষেত্রে আমরা সলভ করে c1 c2 যে ভ্যালুটা পাচ্ছি, ঠিক আছে, তাদের মধ্যে কোনো একজন নন জিরো থাকছে কিনা। যদি কোনো একজন নন জিরো থাকে, তাহলেই আমরা বলবো যে কি ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে আমি দুটো ভেক্টর দিয়ে বোঝালাম যে এস এর মধ্যে দুটো ভেক্টর রয়েছে আলফা 1 আলফা 2। তুমি কি করলে না, তুমি একটা রিলেশন ফর্ম করলে। কিরকম রিলেশন না, c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 ইকুয়াল টু না। ফর্ম করার পর তুমি সলভ করে c1 c2 বার করলে। যদি দেখতে পারো c1 c2 এর মধ্যে যে কোনো একজন বা যতজনই রয়েছে c1 c2 c3 একজন যদি তোমার নন জিরো হয়ে যায়, তাহলে ভেক্টরগুলোকে কি বলবো না, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর যদি দেখি যে এই টাইপের রিলেশন তৈরি করার পর c1 c2 c3 যতজন ইনভলভ হয়ে রয়েছে, এক্ষেত্রে দুজনেই ইনভলভ হয়ে রয়েছে, কারণ আলফা 1 আর আলফা 2 নিয়ে মাত্র আমরা কাজ করেছি। তাহলে c1 আর c2 দুজনেই এক জিরো হয়ে যাচ্ছে, জিরো ছাড়া অন্য কোনো সলিউশন আমরা পাচ্ছি না। এট দ্যাট টাইম আমরা বলবো ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটাই হয়ে গেল তোমার ডেফিনেশন। তাহলে ডেফিনেশনটা যদি এবার আমি একটু ইলাবোরেট সেন্সে বলি, মানে আমি তো এটা দুটো ভেক্টর দিয়ে বোঝালাম, যে সাপোজ যে এস এর মধ্যে কে রয়েছে, আলফা। তুমি রিলেশন তৈরি করলে থিটা, নাল ভেক্টর তৈরি করার পর সলভ করে c1 c2 cn বার করলে, দেখতে পারলে at least one of ci, c1 হোক c2 হোক কোনো একজন যদি নন জিরো হয়, then s is linearly dependent। একজন নন জিরো হলেই সেটা কি হয়ে যাবে, ডিপেন্ডেন্ট। এবার তাহলে ইন্ডিপেন্ডেন্ট কাকে বলবো না, তুমি
তোমার ইচ্ছে মতো রিলেশন তৈরি করছো, যে আমি C1 C2 Cn নিয়ে একটা সলভ করলাম, মানে একটা রিলেশন তৈরি করলাম আগে, এরকম সলভ করে C1 C2 Cn বার করেছি, প্রত্যেকেই জিরো, জিরো ছাড়া অন্য কোনো ভ্যালু নেই। আমি আবার রিপিট করছি, প্রত্যেকেই জিরো, জিরো ছাড়া অন্য কোনো ভ্যালু নেই। তখন আমরা বলছি কি না ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যেটা আসছিল দেখো, আমি একটু আগে যে এক্সাম্পলটা রেখেছিলাম তোমাদের কাছে, এই টাইপের দুটো পয়েন্ট ধরেছিলাম 1 0 0 0 5 0, যে এটাকে কিছুদিন গুণ করলে তুমি এটা পাচ্ছ না। আমরা যদি ক্যালকুলেট করি এটাকে 5 দিয়ে গুণ করলে এটা পাবো, পসিবল না, 5টা এখানে আসছে কিন্তু মাঝখানে আসছে না। এটাকে যদি তুমি 5 দিয়ে গুণ করো তাহলে তোমার কত হবে 5 0 0, কিন্তু আছে কত 0 5 0, তাই কখনোই পসিবল না। তাহলে এটাকে কিছু দিয়ে মাল্টিপ্লাই করে এটা পাবো না, বা উল্টোটাও সত্যি, এটাকে কিছু দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পাবো না। সেই জন্য আমরা বলছিলাম কি কেউ কারোর উপর ডিপেন্ড করছে না, দ্যাট ইজ ওয়াই দে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আজকে আমাকে যদি রিলেশন তৈরি করতে হয়, একমাত্র এই রিলেশনটাই সাপোর্ট করবে। তাকিয়ে দেখো, দুটোকেই জিরো হতে হবে, তাহলেই তুমি নাল ভেক্টর পাবে। ক্লিয়ার? তাহলে তার মানে কি C1 C2 দুজনকেই জিরো হতে হচ্ছে, তাহলে তুমি নাল ভেক্টরটা পাচ্ছ। তার মানে ভেক্টর দুটো কি হয়ে গেল না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কারণ সহজ কথায় ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে সবাইকে জিরো হতে এবং জিরো ছাড়া অন্য কোনো সলিউশন থাকবে না, তখন ইন্ডিপেন্ডেন্ট। আর একজনও কেউ যদি নন জিরো হয়ে যায় তখন ডিপেন্ডেন্ট। এটা হয়ে গেল তোমার ডেফিনেশন। এবার দেখো এখান থেকে কিছু প্রবলেম থাকতে পারে। কিরকম প্রবলেম? আমি একটা প্রবলেম আলোচনা করি, জিনিসটা পরিষ্কার হবে। Show that আমি এক্সারসাইজ 7 এর প্রবলেম আলোচনা করছি। প্রবলেমটা কি? s equal to 2 3 1 2 1 3 1 1 1 s একটা সেট দেওয়া আছে। Show that s is linearly dependent. S সেটটাকে দেখাতে হবে linearly dependent। তাহলে কি করে লিখব? Let C1 C2 C3 belongs to R such that C1 into প্রথম ভেক্টর, C2 into second vector, C3 into third vector equal to null vector। তৈরি করলাম। তাহলে ইকুয়েশন তৈরি করি। ইকুয়েশন গুলো কি আসছে দেখো, 2C1 প্লাস ফার্স্ট কম্পোনেন্ট গুলো ধরো প্লাস C3 জি, তারপরটা আসছে 3C1 প্লাস C2 সেকেন্ড কম্পোনেন্ট গুলো ক্যালকুলেট করো প্লাস C3, তারপর আসছে C1 প্লাস 3C2 প্লাস C3। এই যে তিনটে ইকুয়েশন পেলাম, এবার আমরা কি করব না এই তিনটাকে সলভ করে C1 C2 C3 বার করব, তাই তো? প্রয়োজন, হ্যাঁ C1 C2 C3 বার করব। আগে কিন্তু সলিউশন মানে তুমি ক্যালকুলেশন স্টার্ট করবে না। কেন করবে না তার জন্য বলছি, সবথেকে আগে তুমি ডেল্টা বার করো। ডেল্টা মানে ডিটারমিনেন্ট, কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট, দ্যাট ইজ 2 2 1 3 1 1 1 3 1, এটা বার করছি। দেখো তুমি বার করলে দেখবে ডেল্টাটা নট ইকুয়াল টু 0 আসছে না ইকুয়াল টু 0 আসছে। বলবে স্যার এটা হাফ করে কেন বলছি? সাপোজ তোমার কোশ্চেনটা শো দ্যাট বলে না বললে, কোশ্চেনটা দিল এক্সামিন whether s is dependent or not, না ডিপেন্ডেন্ট হবে না ইন্ডিপেন্ডেন্ট হবে বল, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তাহলে আমরা জানি না ডিপেন্ডেন্ট হবে না ইন্ডিপেন্ডেন্ট হবে, আমরা রিলেশন তৈরি করেছি, রিলেশন তৈরি করে ইকুয়েশন পেয়েছি, এবারে ডেল্টাটা বার করছি। যদি দেখতাম ডেল্টা সে ফর অ্যান এক্সাম্পল ডেল্টা নট ইকুয়াল টু 0 আসছে, মনে করো ডেল্টা 5 বা -8 এরকম কিছু একটা আসছে, তাহলে ডেল্টা নট ইকুয়াল টু 0 হওয়ার মানেটা কি?
এই সিস্টেম অফ ইকুয়েশনের ঠিক একটাই সলিউশন রয়েছে, আর সেই সলিউশনটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। বলবে কি সলিউশন? না C1 0, C2 0, C3 0। দেখো তিনটে ইকুয়েশনকেই স্যাটিসফাই করবেই। তাই ডিপেন্ডেন্টই হোক বা ইন্ডিপেন্ডেন্টই হোক, C1 0, C2 0, C3 0 এই সলিউশনটা তুমি সব ক্ষেত্রে পাবে। ঠিক আছে? কি বললাম? ডিপেন্ডেন্টই হোক বা ইন্ডিপেন্ডেন্টই হোক, C1 C2 C3 তিনটেই 0, এই সলিউশনটা তুমি দুটো সব সমস্ত মানে এভরি কেসে পাবে। কিন্তু তাহলে প্রশ্নটা হচ্ছে তাহলে কখন ডিপেন্ডেন্ট বলবো, কখন ইন্ডিপেন্ডেন্ট বলবো? আজকে যদি ডিটারমিনেন্টের ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হয়, তার মানে এই সিস্টেম অফ ইকুয়েশনের ঠিক একটাই সলিউশন আছে, আর সেই সলিউশনটা আমার চোখের সামনে, C1 0, C2 0, C3 0। তাহলে একটাই সলিউশন এবং সেটা হচ্ছে তিনটেই 0, তার মানে কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে ভেক্টরগুলো। দ্যাট ইজ S ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার মনে করো সাপোজ তুমি ডেল্টাটা পেলে 0, তার মানে সিস্টেম অফ ইকুয়েশনে কি রয়েছে? না এক্ষেত্রে আমরা দেখব ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন রয়েছে, আর ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকার মধ্যে একটা সলিউশন 0 0 0, তিনটেই 0। কিন্তু বাকি অন্যান্য যে সলিউশন গুলো তার মধ্যে হয় C1 বা C2 বা C3, যে কোনো একজন নন জিরো হবে। আর যে কোনো একজন যদি নন জিরো হয় তাহলে ওই সলিউশনটাকেই আমরা প্রায়োরিটি দেব। তখন আর 0 0 0 কে ধরবো না, ওই নন ট্রিভিয়াল সলিউশনটাকে আমরা প্রায়োরিটি দেব, এবং তার রেসপেক্টে এই ভেক্টরগুলোকে এখন কি বলবো? না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কথাটা বোঝা গেছে? আমি আবার বলছি, তোমার সামনে তিনটে ইকুয়েশন এসছে, তুমি কি করলে? ডিটারমিনেন্টটা বার করলে। যদি ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 0 থাকে তাহলে কি না ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন রয়েছে। তাহলে তার মানেটা কি? তার মানে C1 0, C2 0, C3 0 এটা তো একটা সলিউশন হয়ে গেল, এছাড়াও আরো সলিউশন রয়েছে। সে C1 5, C2 -2, C3 1, আমি এক্সাম্পল হিসেবে রাখছি। এরকম একটা সেট পাচ্ছ, এরকম আরো অসংখ্য সেট পাচ্ছ। তো তখন কি তুমি যে কোনো একটা সলিউশনকে প্রায়োরিটি দাও। আমি যদি এই সলিউশনটাকে প্রায়োরিটি দিই, আমি দেখবো তিনজনেই নন জিরো, আমার তো একজন নন জিরো হওয়া নিয়ে কথা। তার মানে ভেক্টরগুলো কি হয়ে গেল? না S ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কারণ নন জিরো এসছে মানে নন জিরোটাকে প্রায়োরিটি দেব। কারণ বারবার বলছি এটা ডিপেন্ডেন্টের ক্ষেত্রে আসবে, ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে আসবে। এবার যদি ডেল্টাটা নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সিস্টেম অফ ইকুয়েশনের একটাই সলিউশন রয়েছে, তখন আর এটা সলিউশন থাকবে না, এই একটাই সলিউশন রয়েছে। তো একটাই সলিউশন মানে 0 ছাড়া আর কিছু পাচ্ছ না। দ্যাট ইজ ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সেই জন্য আগে ডেল্টাটা বার করো। ডেল্টাটা তোমরা এই ক্ষেত্রে দেখো বার করে কত আসছে? 2 into 1 minus 3, that is -2 minus 2 into 3 minus 1, that is 2, plus 1 into 9 minus 1, that is 8, the -4 plus 8, ঠিক জানতাম 0ই আসবে। তাহলে ডেল্টাটা কত বেরোলো? 0। তাহলে ডেল্টাটা 0 বেরোনো মানে হচ্ছে গিয়ে কি এসে গেল? The system of equation has infinite number of solution. So এটাকে যদি 1 করে দিই, 1 has infinite number of solution. তাহলে এবার কি করব? তো একটা সলিউশন তো বার করতে হবে, নন জিরো সলিউশন। নন জিরো সলিউশন বার করার নিয়ম হচ্ছে যে কোনো দুটো ইকুয়েশন, আমি প্রথম দুটোই কনসিডার করছি, এই দুটোর থেকে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে C1 C2 C3 বার করো। তার প্রথম দুটো ইকুয়েশন থেকে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, C1 বাই C2 বাই C3 বাই, তাহলে বার করি C1 বাই, তাহলে কত? 2 minus 1, C2 নিচে কত হবে? 3 minus 2, আর C3 নিচে কত হবে? 2 minus 6। তাহলে ফাইনালি আসলো কত? না ইকুয়াল টু যদি আমরা k ধরে নিই, তাহলে C1 ইকুয়াল টু কত? k, C2 ইকুয়াল টু k, C3 ইকুয়াল টু -3। k হচ্ছে এনি রিয়েল নাম্বার। k যদি তুমি আদার দ্যান 0 অন্য কিছু ধরো, সাপোজ ফর k ইকুয়াল টু 1, ফর k ইকুয়াল টু 1, খাতায় দেখো আমি বলে দিচ্ছি, এত অবধি যেমন লিখেছি লিখলে, তারপরে কি লিখবে? ফর k ইকুয়াল টু 1 we have C1 equal to 1, C2 equal to 1, C3 equal to -3। এবার দেখো এটা
থার্ড ইকুয়েশনটাকেও কিন্তু স্যাটিসফাই করছে। আমরা প্রথম দুটো দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করে C1 C2 C3 বার করেছি, এই সলিউশনটা দেখো থার্ড ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করছে। বসাও 1 C2 এর জায়গায় যদি 3 বসাই, 3 + 1 4 -3, তাহলে কত একটু ভুল করেছি, তো দেখলাম C1/2 - 1, C2 নিচে 3 - 2, C3 নিচে 2 - 6, ও সরি এটা -4, রাইট, তাহলে এটা হয়ে গেল -4। দেখো এবার স্যাটিসফাই করছে। 1 + 3 4 -4 দ্যাট ইজ 0। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই সলিউশনটাকে আমরা তখন আর প্রায়োরিটি দেব, এটাকেই প্রায়োরিটি দেব। তাহলে C1 C2 C3 তিনজনেই নন জিরো, লিখবো হিয়ার C1 C2 C3 are non-zero, so S is linearly independent, sorry linearly dependent or non-zero। তো বললাম C1 C2 C3 ধরে রিলেশনটা বার করলাম, রিলেশনটা তৈরি করে ইকুয়েশন বার করলাম, ডেল্টা বার করলাম, ডেল্টাটা ইকুয়াল টু 0। তাহলে ইনফাইনাইট নাম্বার সলিউশন আছে। প্রথম দুটো থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে C1 C2 C3 বার করলাম, কে এর ভ্যালু 1 বা 2, 0 ছাড়া অন্য কিছু ধরো, 0 ধরলে তো 0 0 0ই চলে আসবে, সেটাকে আমরা তখন নেব না, কারণ ওটা ছাড়াও আরো সলিউশন আছে। কে ইকুয়াল টু 1 পুট করলাম, এটা তোমার ইচ্ছে হলে কে ইকুয়াল টু 2 বা 3 বা 4 হোয়াটএভার, যে কোনো ভ্যালু পুট করো, মোট কথা একটা নন জিরো সলিউশন চাই। তো এই ক্ষেত্রে আমরা নন জিরো সলিউশন পেয়ে গেলাম। তাহলে লিখবো হিয়ার C1 C2 C3 are non zero, so S is linearly dependent। ক্লিয়ার? আর যদি আজকে ইন্ডিপেন্ডেন্ট দেখাতে বলতো, যেমন ধরেছিলাম, ধরলাম ইকুয়েশন ফর্ম করলাম, ডেল্টা বার করলাম, ডেল্টাটা তোমার কি আসতো না নট ইকুয়াল টু 0 আসতো। তাহলে ডেল্টাটা যদি নট ইকুয়াল টু 0 আসতো, বলে দিচ্ছি আমি এখানে, ডেল্টাটা যদি নট ইকুয়াল টু 0 আসতো, তখন কি লিখতাম না C1 ইকুয়াল টু C2 ইকুয়াল টু C3 ইকুয়াল টু 0, স্যাটিসফাই 1, which is unique solution। এই কথাটা বলে দেবে কেন, since delta not equal to 0, so S is linearly independent, S is linearly independent। এইভাবে আমরা তখন করতাম। ক্লিয়ার? ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট আমরা দুটোই আলোচনা করলাম। তোমরা মোটামুটি এই অবধি করো, আর বাকি কোশ্চেনগুলো কি প্র্যাকটিস করবে আমি তোমাদের পরে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।